বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজধানী ঢাকার মাননীয় মন্ত্রী পয়েন্ট অফ অর্ডার কখন কিভাবে উত্থাপিত হবে 301 বিধিতে তা নির্দেশিত আছে। এদিকে আজকে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের পক্ষ হয়ে অসংখ্য কথা বলে। স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিষেধাজ্ঞা দেয়, অসংখ্য এমপির পদ হারায় আজকে সংসদে। সরকার গঠনের 2 মাসের মাথায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। দাবি আদায়ে রাজপথে সক্রিয় আছে জামায়াতে ইসলামী, তবে এখনই কঠোর অবস্থানে বিএনপি। সংসদ অধিবেশন নির্ধারিত সময় আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে। আমি সংসদে ঢুকেছি তখন সবাই ঢুকেছে 10 মিনিট হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এখানে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে আছি এই মহান সংসদে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। দর্শক, এক মহা ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। বিএনপি জামাত সহ পুরো জাতির জন্য সতর্কবার্তা। হ্যাঁ, সরকার কিছুটা টের পেয়েছে, সরকার নিজেরাই সতর্কবার্তা দিয়েছে। কিন্তু বিএনপি যে অযোগ্যদের দল এবং ধনচে সরকার, তারা সম্ভবত ক্ষমতায় টিকতে পারবে না। প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। জাতীয় সংসদে রীতিমতো এক বিশাল বোমা ফাটালেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং এই প্রজন্মের অকুতোভয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ। উত্তাল দাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই চলছে সংসদ অধিবেশন। আজকে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন। এই মন্তব্যের কারণে সংসদের স্পিকার কঠিন একটি সিদ্ধান্ত নেন এবং সংসদের মধ্যেই অসংখ্য এমপিকে নিষেধাজ্ঞা দেন। দর্শক শ্রোতা, সংসদের মধ্যে জামাত এবং বিএনপির এমপিদের মধ্যে সবসময় কথার লড়াই হয়। এখন দেখতে পারি আজকে সরাসরি অ্যাকশন হয় এবং আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলেন। এই কথার জন্যই কিন্তু অসংখ্য ঝামেলা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যা যা বলেছে এবং সংসদের স্পিকার যে অসংখ্য নিষেধাজ্ঞা দেন সেই সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এখন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সীসা লাউঞ্জ বন্ধের বিষয়ে যে নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য, সেই জন্য তাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 এই সীসা খ শ্রেণীর মাদক দ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। অবৈধ সীসা লাউঞ্জে সীসা ব্যবসা চালুর রাখার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে সীসা লাউঞ্জ মালিকগণ 5টি রিট মামলাগুলো পড়লাম না মাননীয় স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হোক, দায়ের করেন। এসব রিট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রুল ও নির্দেশনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের পরিপ্রেক্ষিতে মহামান্য আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ ভ্যাকেট করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 8 এপ্রিল 2026 তারিখের একটি স্মারক নম্বর পঠিত বলিয়া গণ্য হোক মাননীয় স্পিকার। এই স্মারকে অনুমোদনবিহীন সীসা লাউঞ্জ নামক মাদক স্পট বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত 16 এপ্রিল 2026 তারিখ রাতে রাজধানীর গুলশান 2 এলাকার 35 নম্বর সড়কে অবস্থিত অবৈধ সীসাবার দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জ এই অভিযান পরিচালনা করে আনুমানিক 5 কেজি সীসা এবং 35টি হুক্কা জব্দ করেছে। 20/4/2026 তারিখে এস লাউঞ্জ রেস্টুরেন্ট নামীয় অবৈধ সীসা লাউঞ্জ অভিযান পরিচালনা করে 4 কেজি সীসা ও 8টি হুক্কা জব্দ করেছে। অবৈধ সীসা লাউঞ্জ সমূহ যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এর সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামান্য হাইকোর্ট বিভাগে সীসাবার পরিচালনার বিষয়ে রিট কারিগণের বিপক্ষে সর্বদা আইনি লড়াই পরিচালনা করার পাশাপাশি সীসাবার সমূহে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাননীয় স্পিকার, রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন
রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ শীষ অ্যালাউন্স পরিচালনার বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরেও এসছে। এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য, নগর শৃঙ্খলা ও আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রমের মাধ্যমে অবৈধ শীষ অ্যালাউন্স চিহ্নিতকরণ ও বন্ধে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হতে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল 2026 অনুযায়ী নির্ধারিত ব্যবসার ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু অথবা নবায়ন করা হয়। আদর্শ কর তফসিল শীষ অ্যালাউন্স শিরোনামে কোনো ধারণ নাই। অতএব অবৈধ শীষ অ্যালাউন্স সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। এই বিষয়ে অভিযান অব্যাহত রাখবে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজধানী ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ সীসাবার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, গতকাল জাতীয় সংসদে রীতিমতো এক বিশাল বোমা ফাটালেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং এই প্রজন্মের অকুতোভয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্পিকার প্রথমে তাকে কথা বলার জন্য 7 মিনিট সময় দেন, কিন্তু তার যে অগ্নিঝরা বক্তব্য তা যেন কিছুতে শেষ হচ্ছিল না। তাই স্পিকার পরে আরও 2 মিনিট এবং এরপর আবারও 1 মিনিট সময় বাড়িয়ে দেন। 10 মিনিটের এই টানা বজ্রকণ্ঠের বক্তব্য শুনতে গিয়ে পুরো সংসদ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তার এই বক্তব্য কোনো নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে অন্ধ আক্রমণ ছিল না, বরং এটি ছিল চরম বাস্তবতার এক নির্ভেজাল বহিঃপ্রকাশ। দলকানা নেতাদের তোতা পাখির মতো বুলি আমরা বছরের পর বছর শুনেছি, যাদের বক্তব্যে কাউকে হাইলাইট করা ছাড়া সারবস্তু কিছুই থাকে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সংসদে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন তা সারা জীবন মনে রাখার মতো একটি মাস্টারপিস বক্তব্য। আসুন বিশ্লেষণ করে দেখি তিনি কি বলেছেন এবং কেন তার কথার সাথে আমাদের শতভাগ একমত হওয়া ছাড়া উপায় নেই। বক্তব্যের শুরুতেই তিনি যে পয়েন্টটি ধরেছেন তা শিউরে ওঠার মতো। তিনি ক্ষোভের সাথে বলেছেন, আমরা কি আবারও পুরনো অন্ধকারের সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তুলে নিয়ে আসা হতো, হুইপের সমালোচনা করলে গুম হতে হতো। তিনি স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নিজেই দেশে আসার আগে বা নির্বাচনের আগে স্যাটায়ার বা ব্যঙ্গ বিদ্রুপ প্রমোট করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সংসদ গঠনের পর মত প্রকাশের স্রেফ অপরাধে এখন পর্যন্ত 9 জন সাধারণ নাগরিককে তুলে এনেছে সরকারি বাহিনী। আমরা তো 24শে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিকভাবে গঠনমূলক সমালোচনার জায়গা বর্তমানে বিএনপি সরকার দিচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে একটি নির্মম সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলেও আমরা মত প্রকাশের স্বাধীনতা পেতাম, তবে শর্ত ছিল সহমত প্রকাশ। সংসদের সঙ্গী হলে আপনি খুব ভালো মানুষ, কিন্তু বিন্দুমাত্র দ্বিমত করলেই কপালে জুটত জঙ্গি তকমা। আওয়ামী লীগের আমলে আপনি যতই তাতে দুর্নীতির গুণগান করেন, তেল মর্দন করেন, সমস্যা ছিল না, কিন্তু সমালোচনা করলেই গজবের খড়গ নেমে আসত। পরিতাপের বিষয় হলো ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এখনকার বিএনপি সরকারের আমলেও। এই সরকার ক্ষমতায় আসার 2 মাসও পার হয়নি, অথচ মত প্রকাশের স্বাধীনতার চর্চা করার কারণে সমালোচনা করার দায়ে 9 জন মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পথে এটি কোনোভাবেই ভালো খবর নয়। এরপর তিনি নারীদের অধিকার এবং বৈষম্য নিয়ে যে পয়েন্টটি তুলে ধরেছেন তা বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করতে বাধ্য। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বর্তমানে নারীদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ছাত্রদল বা বিএনপি নেতারা চরম মাথা ব্যথা দেখাচ্ছেন, কিন্তু এর পেছনের আসল কাহিনীটা কি? সমাজের ভণ্ডামিটা কোথায়? যখন একজন দরিদ্র গার্মেন্টস কর্মী বা খেটে খাওয়া সাধারণ নারীকে নিয়ে রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করা হয়, স্ল্যাট শেমিং করা হয়, তখন আমাদের রাজনৈতিক দলগুলো সেটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়, কেউ টু শব্দটিও করে না। কিন্তু যখন পলিটিক্যালি এলিট শ্রেণীর কাউকে ভিআইপি নারীকে নিয়ে কথা বলা হয়, তখন সেটা এই নেতাদের গায়ে আগুনের মতো লেগে যায়। হাসনাত আব্দুল্লাহ শক্ত ভাষায় বলেছেন যে এই অসুস্থ মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। নাগরিক হিসেবে সবারই সমান অধিকার তো রয়েছে, নারী তো নারী, সে বড়লোক হোক বা গরিব। এই সত্য তিনি এত সুন্দরভাবে ফ্লোরে তুলে ধরেছেন যে উপস্থিত সবাই হাঁ করে শুনছিলেন এবং উপলব্ধি করছিলেন যে তাদের কথায় ও কাজে কতটা ভুল লুকিয়ে আছে। তিনি আরও একটি অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন, সেটি হলো সংস্কারের স্রোতে বিএনপির বর্তমান টালবাহানা নিয়ে। আজকে বিএনপি ক্ষমতায় বসে সংস্কারের বিষয়ে যে টালবাহানা করছে, এই একই বিএনপি যদি আজকে বিরোধী দলে থাকতো তাহলে তারা এই টালবাহানা কখনোই করতো না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল ধরেই এরকম হয়ে আসছে যে যেই দল সরকারে থাকে সেই দল নিজেকে স্বৈরাচারী ভাবতে শুরু করে, আর যেই দল বিরোধী দলে থাকে তারা যেন শুধু তখন জনগণের পালস বুঝতে পারে। ক্ষমতার চেয়ার এমনই এক জায়গা যেখানে বসলে নাকি আর জনগণের চাহিদার পালস বোঝা যায় না।
তিনি সমালোচনা করে বলেছেন যে মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন বাতিল করা হলো এবং বলা হলো একে আরও শক্তিশালী করে উপস্থাপন করা হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। দর্শক, এক মহা ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। বিএনপি জামাত সহ পুরো জাতির জন্য সতর্কবার্তা। হ্যাঁ, সরকার কিছুটা টের পেয়েছে, সরকার নিজেরাই সতর্কবার্তা দিয়েছে। কিন্তু বিএনপি যে অযোগ্যদের দল এবং ধনচে সরকার, তারা সম্ভবত ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, ক্ষমতার কাঠামো বা ক্ষমতা কারা পরিবর্তন করে? ইটস ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, ডিপ ডিসকাশন। জনগণ চাইলেই ক্ষমতার পরিবর্তন হয় না। জনগণ কাউকে ভোট দিলেই তারা ক্ষমতা আসতে পারে না। এটা 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা স্বচক্ষে দেখেছেন। জনগণ ভোট দিয়েছে জামাতকে, ক্ষমতা এসেছে বিএনপি। আবার একটা সময় পর্যন্ত আওয়ামী লীগ ভোট চুরি করে যা ইচ্ছা তা করে গণহত্যা চালিয়ে কিছুই হয়নি, নির্বিঘ্নে দেশ চালিয়েছে। কোনো বাধা বিপত্তি, কোনো চ্যালেঞ্জেই জানাতে পারেনি বিএনপি জামাত। কিন্তু 37 জুলাই গণঅভ্যুত্থানে ঠিকই আওয়ামী লীগের পতন হয়েছে। তো এই যে পতন, পৃথিবীর অনেক দেশে সিভিল ওয়ার বছরের পর বছর লেগে থাকে, কিন্তু সরকার পতন হয় না। 10,000 20,000 লোক মারা যায়, গণহত্যার চাইতে গণহত্যা চালানো হয়, সরকার পতন হয় না। এই সরকার পতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে, মার্কিন ডিপ স্টেট, কখনো রাশিয়ার গোয়েন্দা সংস্থা, কখনো মোসাদ, কখনো চীনের গোয়েন্দা সংস্থা, আর ভারতের কোথাও পাকিস্তানের ISI, এগুলো জড়িত থাকে। অনেক হিসাব নিকাশ আছে। তো দর্শক, একটা পর্যায়ে এরা সবাই চেয়েছে হাসিনা পতন হোক, পতন হয়েছে, জন আন্দোলন সফল হয়েছে। আর নানান ওই মহাশক্তি না চাইলে হাসিনার বিরুদ্ধে আমরা সিভিল ওয়ার করলেও হাসিনার পতন হতো না, হয়তো একটা পর্যায়ে হতো, কিন্তু দীর্ঘদিন টিকে থাকা সম্ভব ছিল। হাসিনার পক্ষে আরো 20 বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল গণহত্যা চালিয়ে। কিন্তু ওই যে অদৃশ্য যে শক্তি, ওই অদৃশ্য শক্তির মেকানিজম জনগণের পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছে, পতন হয়েছে। ওই অদৃশ্য শক্তি যারা কাউকে ক্ষমতায় আনে কিংবা ক্ষমতা থেকে নামায়, সে অদৃশ্য শক্তি কারা? ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা, ইত্যাদি ইত্যাদি। তারা সম্ভবত বিএনপির বিরুদ্ধে লেগেছে। এটা আমরা বিএনপির বিরুদ্ধে অ্যাক্টিভিজম করি, আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু খুশি নেই। কেন খুশি নেই? কারণ বিএনপিকে হটিয়ে তারা যে জামাত এনসিপিকে ক্ষমতা দিবে তা না, ক্ষমতা তৃতীয় শক্তিকে দিবে। তৃতীয় শক্তি বিএনপিকে ব্যর্থ করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে তৃতীয় শক্তি জামাত কিংবা এনসিপি নয়, অন্য কোনো শক্তি হবে। সেই তৃতীয় শক্তি আওয়ামী লীগও নয়। আওয়ামী লীগ বাংলাদেশে আগামী 20-25 বছরের ক্ষমতায় আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। তবে অন্য কেউ চালাবে, তবে আওয়ামী লীগের সেখানে একটা স্টেক থাকবে। তো দর্শক, নানান দিকে, চারদিকে নানান আয়োজন। একদিকে এই যে ইসাক সরকার থেকে শুরু করে হাজার হাজার বিএনপি নেতাকর্মী দল ত্যাগ করছে, এটা সেই গোয়েন্দা সংস্থার খেলার অংশ। আবার হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুসিটি হুজুর আসিফ মাহমুদদের সাথে যে মাখামাখি, এটাও সেই গোয়েন্দা সংস্থার খেলার অংশ। এখানে তারেক রহমানকে ভুল বুঝিয়ে, তারেক রহমান যেহেতু অতটা বোঝেন না, পড়াশোনা নাই, তাকে ভুলভাল বুঝিয়ে তার মুখ থেকে গুপ্ত গুপ্ত শব্দটা বের করে পুরো বাংলাদেশকে অস্থির করে দিয়েছেন। এই যে শিবিরকে প্রকাশ্যে হত্যা করার ঘোষণা দেয়া এবং জামাত এমপির উপর হামলা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খলা এবং থানার মধ্যে যে মব, এগুলো সব তারেক জিয়ার যে গুপ্ত ন্যারেটিভ, ওই ন্যারেটিভের ফল। এখন তারেক জিয়া বুঝতে পারেনি যে ওটা উল্টো তার জন্য উল্টো ফল বয়ে আনবে। তো তারেক জিয়া একদিকে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং স্ট্যাবিলিটি হুমকির মুখে, তারেক জিয়ার শুধু গুপ্ত শব্দের কারণে। বরং তারেক জিয়া নিজে ভয়াবহ ট্রলের মুখে পড়েছেন। চারিদিকে খাম্বার উপর গুপ্ত, এবং শিবির এটা নিয়ে টিকটক করে। দীর্ঘদিন পর বাংলাদেশের জাতীয় সংসদে বিতর্ক হচ্ছে, সরকারের কোনো প্রস্তাবে বিরোধিতা আসতেছে, সেটা নিয়ে পত্রপত্রিকায় আলোচনা হচ্ছে। নাগরিক হিসেবে এই দৃশ্য দেখতে পারাটা একটা গুড ফিলিং। কিন্তু সমস্যা অন্য জায়গায়। নির্বাচনের আগে বর্তমান বিরোধী দল মানে বাংলাদেশ জামাত ইসলামী অনলাইন এবং অফলাইনে যে হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, মানে তাদের হাতেই দেশ নিরাপদ, তারা অনেক জ্ঞানী গুণী, তাদের অনেক জানাশোনা আছে, তাদের দল মেধাবী মানুষজনে ভরপুর, ইত্যাদি কথাবার্তা যেভাবে ছড়িয়ে পড়েছিল, এবং জামাত ইসলামের কিছু বক্তারা টকশোতে গিয়ে দারুণ দারুণ বক্তব্য দিতেন, যুক্তি উপস্থাপন করতেন, যেটা দেখে অনেকেই ভেবেছিল যে সংসদে জামাতের প্রার্থীরা নির্বাচিত হয়ে গিয়ে একদম কাঁপিয়ে দেবে। সরকারি দল হোক বা বিরোধী দল হোক, সংসদে জ্ঞান গর্ব আলোচনা দেখতে পাবে মানুষ, মানুষের পক্ষের কথাগুলো সংসদে দারুণভাবে উঠে আসবে, এমনটাই ভেবেছিল অনেকে। কিন্তু বাস্তবে কি হলো? জামাত ইসলামের প্রায় 68 জন সদস্য আছেন সংসদে, কিন্তু সংবিধান, সংস্কার ইস্যু, বিভিন্ন অধিবেশন ইত্যাদি নানান জায়গায় তাদের বক্তব্য, কথাবার্তা এইটা প্রমাণ করে দিচ্ছে যে ক্ষমতার রাজনীতির মাঠে জামাত এখনো অনেক অনেক পিছিয়ে। হাতে গোনা 2-1 জন ছাড়া জামাতের কোনো প্রার্থী সংসদে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে পারতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইনের কথার মার প্যাচে সংবিধানের ধারা দেখিয়ে একের পর এক ইস্যুগুলো বিএনপির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু জামাত এসবের বিপরীতে শক্ত অবস্থান তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। কয়েকজন তো এমন যে মুখ খুললেই ব্লান্ডার করে ফেলে, কি রেখে কি বলে
কোনো হিসাব নাই। এই যে সংবিধান, আইন, বিভিন্ন ধারা ইত্যাদি সংক্রান্ত আলোচনায় জামাতের প্রার্থীদের অসহায় আত্মসমর্পণ, এর পেছনে কারণ কি? যেটুকু আলোচনা বিরোধী পক্ষ থেকে আসে তা আসে মূলত ওই এনসিপির তরুণ নেতাদের কাছ থেকে। হ্যাঁ, তারা সবাই বয়সে তরুণ, পড়াশোনার বহু ঘাটতি তাদের এখনো আছে। সামনে তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে এবং সংসদের মধ্যে যে অসংখ্য কথা হয় এগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।